বলেই বৃষ্টি পকেট থেকে ফোন বের করে সেই মহেন্দ্র ক্ষণের ছবিগুলো দেখালো। রুদ্রের চওড়া বুকে সৃজনী আশ্রে পড়ার দৃশ্যগুলো একদম নিখুঁতভাবে ফ্রেম বন্দি হয়েছে। ছবিগুলো দেখা মাত্র সৃজনীর কান মুখ লজ্জায় টকটক লাল হয়ে গেল। হৃদস্পন্দন যেন আরো এক দফা বেড়ে গেল তার। তড়িঘড়ি করে ছবিগুলো নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিল সে। তারপর তিন সখী একে অপরকে হাসাহাসি আর খুনসুটি করতে করতে ভার্সিটির বারান্দায় মিলিয়ে গেল। খানবাড়ি। তিথি খুব পরিপাটি করে সাজগোজ করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। বান্ধবীদের সাথে অনেক আগে থেকেই আজকের আড্ডাটা ঠিক করা, কিন্তু বাড়িতে এখনো কাউকে জানানোর সুযোগ পায়নি। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তনুজা খান আর মিহি খান সোফায় বসে বেশ আড্ডায় মশগুল। তিনি বিড়ালের পায়ে গিয়ে পেছন থেকে দুই আম্মুর গলা জড়িয়ে ধরল আর আদুরে গলায় বলল, এই যে আমার দুই সুন্দরী আম্মু, শোনো না, আমি একটু বাইরে যাচ্ছি। তনুজা খান ভ্রু কুঁচকে তাকালেন, গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, বাইরে যাবি মানে? আয়ানকে বলেছিস? ওর অনুমতি নিয়েছিস? আয়নের নাম শুনতেই তিথির মেজাজটা বিগড়ে গেল। সে গাল ফুলিয়ে বিরক্তি নিয়ে বলল, ওই কুত্তাকে বলে আমি বাইরে যাব? কখনো না। তোমরা তাড়াতাড়ি আমাকে পারমিশন দাও তো। তনুজা খান এবার বেশ রেগে গেলেন। শাসন করার সুরে বললেন, আয়ানকে বলবি না মানে? তিথি, তুই কি ভুলে যাচ্ছিস যে আয়ান এখন তোর স্বামী? যেখানেই যাস না কেন এখন থেকে আগে ওর অনুমতি নেওয়াটা তোর কর্তব্য। তিথি দমে যাওয়ার পাত্রী নয়। সে তনুজা খানকে ছেড়ে এবার মিহু খানের গলা শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল, আম্মু দেখো, তোমার বৌমাকে কী সব বলছে বেডি। আম্মু তো কিছু বোঝে না। তুমি তো ভালো, প্লিজ একটু যেতে দাও না, কথা দিচ্ছি একদম তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার ওই রাক্ষস ছেলে টেরি পাবে না, কথা দিলাম। বৌমার এমন কাণ্ড দেখে মিহি খান না হেসে পারলেন না। তিনি তিথির গালে একটা আদর দিয়ে হাসতে হাসতে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, যা। তবে সাবধানে থাকিস আর একদম দেরি করবি না। জানিস তো আমার ছেলেটা কত রাগী। একবার যদি জেনে যায় তুই না বলে বাইরে গেছিস, তবে আস্ত কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে কিন্তু। তিথি এক গাল হেসে মিহি খানের কপালে একটা চুমু খেয়ে ডানা কাটা পাখির মতো দরজার দিকে ছুটে গেল। তার মনে তখন জয়ের আনন্দ। ব্যালকনিতে উদাস মনে দাঁড়িয়ে আছে তুরা। বিকেলের স্নান আলো তার মনটা কেন জানি ভীষণ ছটফট করছে। কোনো কিছুতেই ঠিক মন বসাতে পারছে না সে। এই রুদ্র লোকটা বাড়িতে যতক্ষণ থাকে তুরাকে জ্বালিয়ে পিষ্ট করে মারে, কিন্তু যখন থাকে না তখন তুরা যেন এক নিমিষেই ভীষণ নীরব আর অসহায় হয়ে পড়ে। তুরা বুঝতে পারছে রুদ্রের সেই মিষ্টি জ্বালাতনগুলো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। তাই তো সে সামনে না থাকলে চারপাশটা বড্ড ফাঁকা আর বিষণ্ণ লাগে। তুরা নিজের অবাধ্য মনকে আর দমিয়ে রাখতে পারল না। দ্রুত ফোনটা হাতে নিয়ে রুদ্রের নাম্বারে কল দিতে গিয়েও হাত কেঁপে উঠল। একবার কল লিস্টে আঙ্গুল ছোয়ালো, আবার ভয়ে কেটে দেয়। এভাবে বেশ কয়েকবার যুদ্ধ করার পর অবশেষে সাহস করে কলটা দিয়েই ফেলল। রুদ্র তখন চট্টগ্রামের একদম কাছাকাছি ড্রাইভ করতে করতে হঠাৎ ফোনের স্ক্রিনে বউ নামটা দেখে তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করলো সে। ও পাশ থেকে তুরা কোনো কথা বলছে না, এ পাশ থেকে রুদ্রও নীরব। শুধু একে অপরের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নিস্তব্ধতা ভেঙে বেশ কিছুক্ষণ পর তুরা খুব মৃদু গলায় বলল, কোথায় আপনি? পৌঁছেছেন কি? রুদ্র দুষ্টুমি ভরা হাসি নিয়ে জবাব দিল। কেন, আমাকে খুব মিস করছো? তুরা তড়িৎ উত্তর দিল। মোটেও না। রুদ্র শ্বাস টেনে বলল, তাই? হুম। তাহলে আজ এত অসময়ে হুট করে কল দিয়ে ফেলেছে? তুরা এবার চুপ করে রইল। রুদ্র খুব ভালো করেই জানে তার এই অবুঝ বউটির চুপ থাকার মানে কি। রুদ্র হালকা গলা খাকারি দিয়ে বলল, হুম হুম, বুঝেছি। আমার বউ আমাকে একদমই মিস করে না। আচ্ছা শোনো, আমি গন্তব্যে পৌঁছে গেছি, এখন রাখি। ফ্রি হলে পরে কল দেবো। রুদ্রের কথা শুনে তুরা স্থির হয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে জিজ্ঞেস করল, শুনুন না, কখন ফিরবেন? রুদ্র এবার হাসি থামাতে পারল না। কোনো মতে গম্ভীর হওয়ার ভান করে দুষ্টুমি করে বলল, হয়তো আজ ফিরবো না,
কিংবা 2-3 দিনও লেগে যেতে পারে। কথাটা শোনা মাত্রই তুরার মনটা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল। অভিমানে গলার স্বর ভারী হয়ে এলো তার। সে ঝটপট বলল, ঠিক আছে, আসার দরকার নেই। ওখানেই সারা জীবন থেকে যান। রাখি। বলেই তুরা ফোনের লাইনটা কেটে দিল। এদিকে রুদ্র এবার শব্দ করে হেসে উঠল। তার পাগলি বউটা যে কি দারুণ অভিমান করেছে তার বুঝতে বাকি রইল না। রুদ্র মনে মনে ভাবলো এই অভিমান আজ রাতে বাড়ি ফিরে আদর দিয়ে পুষিয়ে দেবে। সে আর পাল্টা কল না দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। দুপুর 2টা, চৌধুরী বাড়ি। মিষ্টি রোদেলা দুপুর। আরশি খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক কষ্টে ব্যালকনির আরাম ক্যাদেরা পর্যন্ত এসে বসেছে। শরীরের দুর্বলতা থাকলেও মনের ভেতর এক অজানা অস্থিরতা। ঠিক তখনই তার ফোনটা ঝনঝন করে বেজে উঠল। স্ক্রিনে শিহাব ভিডিও কল দিয়েছে। নামটা দেখেই আরশির ফ্যাকাশে ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ভিডিও কল রিসিভ করতেই ওপাশে শিহাব ক্লান্ত কিন্তু দীপ্ত মুখটা ভেসে উঠল। শিহাব হয়তো কেবলই কাজ থেকে ফ্রি হয়ে কল দিয়েছে। আরশিকে ব্যালকনিতে একা দেখে শিহাবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কিছুটা শাসন করার সুরে বলল, এই যে মহারানী, তুমি এই টাইমে ব্যালকনিতে একা কি করছো? নার্স কোথায়? সে কি তোমায় এখানে রেখে গেছে? আরশি একটু অভিমানী হাসি দিয়ে বলল। শিহাব এবার বেশ উত্তেজিত হয়ে উঠল। পাঠিয়ে দিয়েছো মানে? তুমি জানো না তোমার শরীর এখনো কতটা দুর্বল? যদি একবার পা পিছলে পড়ে যেতে তবে কি হতো শুনি? আরশি শিহাবের চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলল, নার্স পাঠিয়েছি কারণ আমার আসল নার্স তো আপনি, আর আমি এখন একা চলতে পারি, ধীরে ধীরে ঠিক হচ্ছি। আপনি কি এখন আমাকে খুব বেশি অসুস্থ মনে করেন? শুনুন, আমি এখন যথেষ্ট সুস্থ, আর আমার যেটুকু অসুস্থতা বাকি আছে সেটা আপনি পাশে থাকলে সেরে যাবে। আমার কোনো নার্সের দরকার নেই। শিহাব আরশির কথার গভীরতা বুঝতে পেরে নিজের কপাল থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মুখে দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, তার মানে আমার মহারানী পুরোপুরি সুস্থ, এটাই তো বলতে চাইছো? আরশি গর্বের সাথে বলল। হ্যাঁ। শিহাব এবার গলার স্বর নিচু করে চোখে একরাশ নেশা আর দুষ্টুমি নিয়ে বলল, ঠিক আছে, তবে আজ রাতেই পরীক্ষা হবে তুমি কতটুকু সুস্থ হয়েছো। আরশি শিহাবের চোখের চাহনি দেখে মুহূর্তে বুঝে গেল কথা কোন দিকে ঘোরাচ্ছে। সে লজ্জায় চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, আপনি দিন দিন কেমন জানি ঠোঁট কাটার নির্লজ্জ হয়ে যাচ্ছেন। শিহাব এবার খিলখিল করে হেসে উঠল। তারপর ছন্দের তালে তালে তার স্বভাবজাত সেই বোল্ট ভঙ্গিতে বলল, আমাকে সভ্য থাকতে দিলে কই আর বউ। আগে সুস্থ হয়ে শরীরটা করো স্ট্রং, তারপর শুরু হবে আসল রং। প্রতিরাতে খাট ভেঙে যাবে ঝাঁকানাকা খেলা। শিহাবের মুখে এমন খোলামেলা আর তপ্ত কথা শুনে আরশির কান মুখ একদম আগুনের মতো লাল হয়ে গেল। লজ্জায় আর কথা বাড়ানোর সাহস পেল না সে। তড়িঘড়ি করে কলটা কেটে দিয়ে ফোনটা বুকের উপর চেপে ধরল। তার হৃৎপিণ্ড তখন পাগল ঘোড়ার মতো ছুটছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আরশি লজ্জা মাখা স্বরে বলল, অসভ্য একটা, যা মুখে আসে তাই বলে দে। লোকটা ভুলেই যায় যে আমি একটা মেয়ে, আমার তো লজ্জা লাগে। আয়ানের হঠাৎ একটা দরকারি কলের জন্য এয়ারপোর্ট যেতে হচ্ছে। সে বিরক্ত আর তাড়া নিয়ে গাড়ি চালাচ্ছে। কিছু দূর যেতেই হঠাৎ রাস্তার পাশে তার চোখ আটকে গেল। কিছু মেয়েদের সাথে গোলাপি চুড়ির দাঁড়ে একজন মেয়ে ফুসকা খাচ্ছে। ভ্রু কুঁচকে আয়ান বোঝার চেষ্টা করলো এটা কি তিথি। সে দ্রুত গাড়িটা থামিয়ে কাজ নামিয়ে ভালো করে তাকালো। লম্বা চুল ছেড়ে সুন্দর করে সেজেগুজে তিথি তার বান্ধবীদের সাথে রাস্তার পাশের ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর খিলখিল করে হাসছে। আর সেটাই আয়ানের মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সব থেকে বড় কথা, তিথি তাকে একবারের জন্য বলেনি যে সে বাইরে যাবে। এই ভাবনাগুলো আয়ানের রাগকে কয়েক গুণ বাড়িয়ে দিল। এমনিতেই জরুরি কলের জন্য মেজাজ তিরিক্ষ হয়েছিল, তার উপর তিথি যেন আগুনে ঘি ঢেলে দিল। আয়ান রাগে গাড়ির স্টার্টিংটা চেপে ধরে তিথির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। দাঁতের দাঁত পিষে বিড়বিড় করে বলল, দাঁড়া, আজ তোর ফুচকা খাওয়া দেখাচ্ছি।
বলেই আয়ান একটা লাথি মেরে গাড়ির ডোপাট খুলে নেমে পড়ল। তিথি তখন ফুসকা মুখে তুলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল সামনে। আয়ান তার রক্তচক্ষু আর ফুলে ওঠা চোয়ালের রেখা দেখে তিথির হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। আয়ান তার দিকেই রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসছে। তিথির হাত থেকে ফুসকার প্লেটটা মাটিতে পড়ে গেল। আয়ান কোনো রকম কালক্ষেপণ না করে মুহূর্তেই পা থেকে জুতো খুলে হাতে নিল। জুতোর বাড়ি উঁচিয়ে সে যখন তিথির দিকে আগাতে লাগলো, তিথি ভয়ে মারাত্মক খাঁচা ছাড়া। সে সঙ্গে সঙ্গে ঘুরে উল্টো দিকে দৌড় দিল। পেছন পেছন আয়ানও দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, এই কোথায় যাস? দাঁড়া বলছি। তোর সাহস কতটা বেড়েছে? আজ আমি ফিতা দিয়ে মেপে দেখব। দাঁড়া কুত্তি, নয়তো কিন্তু খারাপ হয়ে যাবে। তিথি এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না। সে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, হায় আল্লাহ, এই রাক্ষস সাইকোটা জানলো কিভাবে আমি এখানে? আজ তো নির্ঘাত আমার ইনানিল্লা। তিথি, তোর শেষ ইচ্ছা পূরণ করার আগে এই লোক তোকে খবরই পাঠিয়ে দিবে। আয়ান যখন খুব কাছে চলে এসেছে তিথির, তখন অসহায়ে বলতে লাগলো, বাঁচাও, কেউ এই রাক্ষসটাকে ধরো। ওরে কেউ জানতো মানুষটাকে খাঁচায় ভরো। ও মা গো, আজ আমার হাড়গোড় সব ফিতা দিয়ে মেপে খিচুড়ি বানিয়ে ফেলবে। আয়ান পেছন থেকে আবারও বাঘের মতো হুঙ্কার ছাড়ছে। তিথি দাঁড়া বলছি। আমার পারমিশন ছাড়া রাস্তায় এসে দাঁত বের করে ফুচকা খাওয়া বের করছি তোর। আজ তোকে মেরেই আমি জেলে যাব, তাও শান্তি। তিথি সামনের দিকে দৌড়াতে দৌড়াতে গলা ফাটিয়ে উত্তর দিল, আমি কি তোমার কেনা গোলাম নাকি? আর মরা মানুষের কি জেলের ভয় থাকে? মরার আগে অন্তত এক প্লেট ফুচকাও তো শান্তিতে খেতে দিলে না, অসভ্যিত জলহস্তি একটা। আয়ান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিত্তার মতো গতি বাড়িয়ে দিল। তুই আমাকে জলহস্তি বললি? দাঁড়া, আজ তোর ওই মুখ ফিতা দিয়ে সেলাই না করলে আমার নাম আয়ান না। রাস্তার মানুষজন অবাক হয়ে দেখছে, পিছনে এক সুঠাম দেহি হ্যান্ডসাম যুবক জুতা হাতে নিয়ে দাঁড়া দাঁড়া করে ছুটছে, আর সামনে এক সুন্দরী মেয়ে জান প্রাণ দিয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ বিলাপ করছে। রাস্তার পিছ থেকে তখনও আগুনের হলঙ্কা বের হচ্ছে। তিথির বুকের ধুকবুকানি যেন কান ফাটানো শব্দের মতো নিজের কানেই বাজছে। ঘাম আর চোখের জল একাকার হয়ে সে যখন দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছিল, ঠিক তখনই পায়ের স্যান্ডেলটা বিগ টেস্ট করলো। পা হড়কে একদম মাঝ রাস্তায় ধপাস করে আছাড় খেলো সে। হাঁটুর ছাল উঠে গিয়ে জ্বালা শুরু করলেও সেই ব্যথার চেয়ে বড় হয়ে দাঁড়ালো মনের ভয়। তিথি কোনো মতে টাল সামলাতে ঘুরে তাকাতেই দেখলো জম দুধের মতো আয়ান আসছে। ধীর স্থির পায়চারি, কোনো তাড়া নেই তার মধ্যে, কারণ সে জানে তার শিকার তার হাতের মুঠোয়। তিথি রাস্তার ধুলো মাখা পিছেই বসে পড়ল। আয়ান যত এক পা দু পা করে এগিয়ে আসছে, তিথি ততই দু হাতের মাটিকে আঁকড়ে ধরে পেছনের দিকে ঘষতে ঘষতে সরছে। তার চোখের মনি কাঁপছে আতঙ্কে। কাঁপা কাঁপা ঠোঁট জোড়া এক করে তিথি মিনতি শুরু করল, প্লিজ আয়ান, এবারের মতো মাফ করে দাও। আমি কসম করে বলছি আর কখনো তোমাকে না বলে বাইরে আসবো না। প্লিজ এবারের মতো ছেড়ে দাও। আয়ান ঠিক তার সামনে এসে থামলো। খুব ধীরস্থে নিজের পায়ের জুতোটা ঠিক করে পরে নিল সে, যেন কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে এক জোড়া রক্ত বন্য চোখ নিয়ে তিথির দিকে তাকালো। রাস্তায় রোদের তীব্রতা আয়ানের মাথার পেছন থেকে আসায় তার ছায়াটি দীর্ঘ হয়ে তিথির উপর এসে পড়েছে, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। আয়ান পাথরের মতো কঠিন গলায় বলল, মাফ? তিথি, তুই কি জানিস না আয়ান খানের রাজ্যে ভুলের কোনো ক্ষমা নেই? আর সেখানে আসামি যখন নিজেই আমার বউ, তখন ক্ষমার প্রশ্ন তো দূরেই থাক, সহানুভূতির ছিটে ফোঁটা অবশিষ্ট থাকে না। কথাটা বলেই আয়ান এক পা এগিয়ে তিথির একদম কাছে ঝুঁকে এলো। তারপর শীতল কণ্ঠে হুকুম দিল, ওঠ রাস্তা থেকে। এই নোংরামির মধ্যে বসে নাটক করে আমার আর রাগ বাড়াস না। আয়ান কথাটা শেষ করেই এক ঝাটকায় তিথির হাতটা ধরে দাঁতে দাঁত চেপে টেনে ওকে দাঁড় করিয়ে দিল।
রাস্তার ধুলোমাখা অবস্থায় তিথি টাল সামলাতে সামলাতে কোনো মতে ওর ওড়নাটা টেনে ঠিক করলো। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে, তবুও সে শেষবারের মতো মিনতি করে বলল, আয়ান প্লিজ এবারের মতো মাফ করো। আমি জাস্ট একটু ঘুরতে এসেছিলাম, এর বেশি কিছু না। কিন্তু আয়ান যেন কিছুই শুনল না। সে আরো কঠোর হয়ে তিথির হাতটা এমনভাবে মুচকে ধরল যে তিথি যন্ত্রণায় কুঁকড়ে গেল। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে তৃপ্ত স্বরে বলল, ঘুরতে এসেছিস বুঝলাম, কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস? এতক্ষণে ভয়ে কুঁকড়ে থাকলেও ব্যথার চোটে তিথির ভেতর থেকে জেদটা বেরিয়ে এলো। সে রেগে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আহ আয়ান ভাই ছাড়ো, ব্যথা লাগছে। আর কি বলে তুমি? তোমার কাছ থেকে অনুভূতি নেব কেন? আমি তো আগেও কতবার বাসা থেকে বেরিয়েছি, একা ঘুরেছি, তখন তো কাউকে বলতে হয়নি। তাহলে আজ কেন তোমাকে বলে আসতে হবে? তিথির মুখে মুখে কথা বলাটা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। আয়ান মুহূর্তের মধ্যে এক ঝটকায় তিথিকে রাস্তার পাশের একটা পিলারের সাথে চেপে ধরল এবং নিজের কুনোই দিয়ে তিথির গলায় হালকা চাপ দিয়ে তার কানের একদম কাছে মুখ নিয়ে এলো। আয়ানের তপ্ত নিঃশ্বাস তিথির কানে লাগছে। সে শান্ত কিন্তু বিষাক্ত গলায় ফিসফিস করে বলল, তখন তুই শুধু তিথি ছিলি, কিন্তু এখন তুই মিসেস তিথি, আয়নের ওয়াইফ। তাই এখন থেকে তোর প্রতিটা নিঃশ্বাস ফেলার আগেও আমার পারমিশন নিতে হবে। তুই একটা বার আমাকে বলে দেখতি আমি তোকে যেতে দিতাম কিনা, কিন্তু তা না করে তুই আমাকে পাত্তাই দিলি না। নিজের সাহস দেখিয়ে একা চলে এলি। এর জন্য তোকে এখন এমন শাস্তি দেব যা তুই সারা জীবন মনে রাখবি। কথাটা বলেই আয়ান আবার তিথির চোখের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হেসে পুনরায় বলল, তোর শাস্তিটা কি জানিস? এই যে রাস্তার মাঝখানটা দেখছিস, ওইখানে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে দুই কান ধরবি আর এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। তারপর চিৎকার করে বলবি, আমি অপরাধী, আমি আমার স্বামীর অবদ্ধ হয়েছি, তাই এখন শাস্তি পাচ্ছি আর শিক্ষাও পাচ্ছি। আমি মিসেস তিথি খান কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না এবং সবসময় আমার স্বামীর কথা মতন চলবো। আয়ানের মুখে এমন চরম উদ্যক্ত কথা শুনে তিথির চোখ দুটো বিস্ময় আর অপমানের ছানাবড়া হয়ে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, অসম্ভব, আমি কখনো পারবো না। আয়ান এক মুহূর্ত দেরি করলো না। সে তিথিকে আরো শক্ত করে পিলারের সাথে চেপে ধরল। তার চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে তিথির গলার কাছে নিজের মুখটা আরো নামিয়ে এনে ফিসফিস করে হাড় হিম করা হুমকি দিল, সোজা কথায় কান ধরে দাঁড়াবি, নাকি আমি ঠিক এই মুহূর্তে সবার সামনে তোর ওই নরম ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে কমলার রস খাওয়ার মতন তৃপ্তি করে খেতে শুরু করব? তিথি রাগে লজ্জায় আর অপমানে সেটিয়ে গেল। আয়ানের এমন বেহায়াপনা কথা শুনে তার গা রিটি করে উঠল। লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তিথির দাঁতে দাঁত চেপে আক্রোশের সুরে বলে উঠল, অসভ্য লোক একটা, সারা রাত তো আমায় জ্বালিয়ে মারে, দিনও কি একটু শান্তি দিবে না? তোমার মাথার সব চুল পড়ে যেন টাক হয়ে যায়, তোমার সব চুল উঠে তুমি টাকলা হয়ে যাবে, দেখবে। এইটাই আমার মতো এক অসহায় তিথির অভিশাপ। আয়ান দমে যাওয়ার পাত্র তো নয়ই, উল্টো তার কথার পৈশাচিক আনন্দ পেয়ে অট্ট হাসি হেসে উঠল, যেন তিথির এই অভিশাপ তার কানে কোনো প্রেমের কবিতার মতো শোনালো। আয়ান হাসতে হাসতেই জবাব দিল, আরে তাহলে তো ভালোই হলো, মানুষ দেখলেই বলবে তিথি তোর স্বামী তো টাকলা। সবাই যখন এসব বলে তোকে খেপাবে, তুই তখন রাগে লুচির মতন ফুলবি, আর তোর সেই ফোলা লুচি ছিঁড়ে ছিঁড়ে আমি আয়েশ করে সবজি ডাল দিয়ে খাবো। কথাটা শেষ করেই আয়ানের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে চোয়াল শক্ত করে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় চূড়ান্ত হুঁশিয়ারি দিল, দেখ তিথি, আমার হাতে একদম সময় নেই, খুব তাড়া আছে। তুই কি এখন ওই রাস্তার মাঝখানে গিয়ে নিজের শাস্তি পালন করবি, নাকি আমি ঠিক এই প্রকাশ্য রাস্তার মাঝখানেই আমার কাজ শুরু করে দেব? তিথি বুঝতে পারল এই আয়ান লোকটা আসলে চরম নির্লজ্জ। সে যা বলে তা সত্যি সত্যি করে ফেলে। তাই আর কোনো উপায় না দেখে তিথি এবার অত্যন্ত অসহায় গলায় বলল, ছাড়ো, আমি দাঁড়াচ্ছি। আয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল। বলেই আয়ান তাকে ছেড়ে দিল।
তিথি মুখ গোমরা করে রাস্তার ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। আয়ান তাকে যেভাবে বলতে বলেছিল সেভাবেই দু কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে সব কথা বলতে শুরু করলো। আয়ান রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত ভাঁজ করে হাসতে হাসতে এই দৃশ্য উপভোগ করতে লাগলো। রাস্তার পথচারীরা যাওয়ার সময় আর চোখে তিথির দিকে তাকাচ্ছে আর এক অপরের কি যেন বলছে। অপমান আর লজ্জায় তিথি এবার নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। শিকদার বাড়ি, রাত 9টা। সৃজনী তার রুমের বিছানায় শুয়ে মনের সুখে গড়াগড়ি খাচ্ছে। তার হাতে ধরা ফোনটিতে সেই ছবিগুলো খোলা, যেগুলো তার বান্ধবী রুদ্রের সাথে তুলেছিল। এক একটি ছবি দেখে তার লজ্জায় বালিশে মুখ ঢাকছে। সৃজনী ফোনের ছবির দিকে তাকে আনমনে বলে উঠল, ইস, আপনি আগে কোথায় ছিলেন? আমার জীবনে আসতে আপনার এত দেরি হলো কেন? যাই হোক, দেরি করে এসেছেন তো কি হয়েছে? এখন যখন এসেছেন তখন এই সময়টাকেই আমি সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। বলেই সৃজনী খিলখিল করে হাসতে লাগলো। তার মনের গহীনে প্রেমের হাওয়া লেগেছে। আসলে প্রেমের হাওয়া বললে ভুল হবে, সে রুদ্রের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। হঠাৎ সৃজনীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে রুদ্রের সাথে তোলা ছবিগুলো নিয়ে তার ফেসবুক পেজে গেল। তবে রুদ্রের মুখের উপর আপাতত একটি ইমোজি বসিয়ে দিল, যাতে হুট করে রুদ্রের সামনে এই পোস্ট পড়লে সে নিজেকে চিনতে না পারে। কারণ রুদ্রের অনুমতি ছাড়া তার ছবি দিলে যদি সে রাগ করে বা মাইন্ড করে, এই ভয়ে সৃজনী মুখটা ঢেকে দিল। সব ঠিকঠাক করে সৃজনী ছবিটা পোস্ট করলো আর ক্যাপশনে লিখলো, একাকিনা জীবনে আপনি সেই পুরুষ যে আমার একাকিত্বে সরিয়ে দিয়ে আমার মনে প্রেম সমুদ্র ভালোবাসায় তলিয়ে দিয়েছেন। রাত 10টা। খাটবাড়ি। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুরা। তার দৃষ্টি গেটের দিকে একদম স্থির হয়ে আছে। রুদ্র এখনো আসেনি। সময় যত বাড়ছে তুরার মনের ভেতরে জমে থাকা অভিমানটাও যেন তত ভারী হচ্ছে। আজ রুদ্রের উপর তার ভীষণ রাগ হয়েছে। অভিমানে সে ফোনটা কেটে দিয়েছিল, অথচ লোকটা একবারের জন্য কল ব্যাক করেনি। তুরার মনে হচ্ছে রুদ্রের জন্য তার এই গভীর ভালোবাসা যেন তার বুক চিরে গলে গলে পড়ছে। অনেক বেশি খারাপ লাগছে তার। না চাইতেও দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। প্রিয় মানুষ যখন মনের অবস্থা বোঝে না, তখন সেই নিঃশব্দ কষ্টটা সহ্য করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ গাড়ির ইঞ্জিনের শব্দে তুরা চমকে উঠল। তাকিয়ে দেখল রুদ্রের গাড়িটা গেট দিয়ে ভেতরে ঢুকছে। ওকে দেখেও তুরার অভিমানে চোখ ফিরিয়ে নিল। মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ কিছুতেই রুদ্রের সাথে আগে থেকে কথা বলবে না। রুদ্র দ্রুত বাড়ির ভেতরে ঢুকলো। তার মুখভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে সে কতটা ক্লান্ত আর কতটা চাপের মধ্য দিয়ে গেছে আজ। রুমে ঢুকে তুরাকে দেখতে না পেয়ে সে নিশ্চিত হয়ে গেল যে মেয়েটা ব্যালকনিতেই আছে। রুদ্রের সারা শরীর অবসাদে ভেঙে আসছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে ব্যালকনিতে গিয়ে তুরাকে ডাকার মতো শক্তিটুকুও পাচ্ছিল না। তাই সে আগে শরীরটা একটু ঠিক করার সিদ্ধান্ত নিল। ঘড়ি আর শার্টটা আলগোছে খুলে বিছানায় রেখে তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। এই মুহূর্তে একটা ঠান্ডা পানির গোসল না করলে তার শরীর আর মাথার এই প্রচণ্ড অস্বস্তি কিছুতেই যাবে না। তুরা এখনো ব্যালকনিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সময় যেন কাটছে না। সে মনে মনে ভাবছে, রুদ্র তো অনেকক্ষণ আগেই বাড়ির ভেতরে ঢুকেছে, তাহলে এখনো সে ব্যালকনিতে তার কাছে কেন এলো না? বিরক্তি আর অভিমানে তুরার বুক ফেটে যাচ্ছে। শেষমেশ কৌতূহল আর জেদ সামলাতে না পেরে সে অনেকটা বিড়ালের মতো চুপি চুপি পা ফেলে রুমে ঢুকলো। রুমে ঢুকে তুরা দেখলো ঘরটা একদম ফাঁকা। বিছানার উপর রুদ্রের শার্ট, দামি ঘড়ি আর টাইটা অগোছালোভাবে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তুরা চোখ তুলে তাকাতেই দেখলো রুদ্র বেরিয়ে আসছে। পরনে তার শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। হঠাৎ এমন অবস্থায় রুদ্রকে দেখে তুরা থতমত খেয়ে গেল। ক্ষণিকের জন্য দুজনের চোখাচোখি হলেও তুরা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল।
প্রচণ্ড অভিমানে মুখটা কুঁচকে সে কোনো কথা না বলে আবার গটগট করে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এবার তুরার মনটা আগের চেয়েও বেশি বিষিয়ে উঠল। সে ভাবল, লোকটার কি ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়ি ফিরে আগে একবার এসে দেখা করবে, তা না করে সোজা গোসলে চলে গেল। একটু কথা বলার প্রয়োজনও বোধ করলো না। তুরা ঠিক করে নিল আজ রুদ্রের সাথে কথাই বলবে না। রুদ্র তোয়ালে দিয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে আর চোখে দেখলো তার পাগলি বউটা ব্যালকনিতে অভিমানে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ভালো করেই জানে তুরা কতটা অভিমানী। রুদ্র আর দেরি করলো না, দ্রুত একটা টি শার্ট আর ট্রাউজার পরে সোজা ব্যালকনিতে গিয়ে হাজির হলো। তুরা তখনও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের কষ্টের সাথে লড়াই করছে। রুদ্র নিঃশব্দে পেছন থেকে গিয়ে তুরাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা বুঝতে পারল রুদ্র ওকে ধরেছে, কিন্তু মনটা আজ পাথরের মতো শক্ত হয়ে আছে। সে নড়ল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। রুদ্র তুরার গালটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে টুস করে একটা পাপ্পি খেলো। তারপর ওর কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার পাগলি বউটা কি অনেক অভিমান করে আছে? শোনো না, আমার সোনা বউ, আসলে আজকের মিটিংয়ের চাপটা অসহ্য ছিল। ডিলটা অনেক বড় ছিল তো, তাই আমাকে একাই সবকিছু সামলাতে হয়েছে। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য ফোনটা হাতানোর সুযোগ পাইনি। আর শরীরটা অত বেশি খারাপ লাগছিল যে আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, যাতে তোমার কাছে এলে মাথাটা শান্ত থাকে। এবার একটা ছাড়ো না শোনো। তুরা তবুও কোনো উত্তর দিল না। সে এখনো একদম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন রুদ্রের এই আদরের কথাগুলো তাকে একটুকু স্পর্শ করছে না। রুদ্র এবার হার মানার পাত্র নয়। সে তুরার ঘাড়ে নিজের মুখটা গুজল, যেন তার উষ্ণ নিঃশ্বাসে তুরার অভিমান গলে যায়। করুণ সুরে সে আবার বলল, ওই বউ, কথা বলো না কেন? আচ্ছা বাবা, সরি, এবার অন্তত মাফ করে দাও। এমন ভুল আর হবে না। এরপর থেকে হাজার ব্যস্ত থাকলেও আমি তোমাকে কল করব। আর শরীর যতই খারাপ থাকুক, আগে এসে তোমার অভিমান ভাঙাবো। এবার অন্তত মুখটা খোলো। কথা বললে কি তোমার খুব কষ্ট হবে? কিন্তু তুরা তবুও কথা বলল না। তার অভিমান যেন পাহাড় সমান। রুদ্র বুঝলো এইভাবে কাজ হবে না। সে মুহূর্তেই তুরাকে ছেড়ে দিয়ে নিজের কানে ধরে উঠবোস করতে শুরু করলো। একদম বাচ্চাদের মতো মুখ করে বলতে লাগলো, সরি বউ, এবারের মতো মাফ করো। একটু কথা বলো। এই দেখো, কানে ধরছে। আর এমন হবে না বলছি তো। সারাদিন কাজে চাপে থাকার পর তোমার সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে। দেখো, শরীরটা অনেক দুর্বল, খোদায় পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। একটু দয়া করো তোমার অসহায় স্বামীর ওপর, প্লিজ। টানা 50 বার উঠবোস করার পর তুরার মন যেন গলে গেল। সে রুদ্রের দিকে তাকে গম্ভীর গলায় বলল, দেখা নাটক করতে হবে না, সোজা হয়ে দাঁড়ান। তুরা কথা বলছে দেখে রুদ্র খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তুরাকে জড়িয়ে ধরে গালে পাগলের মতো অত্যন্ত 10টা চুমু খেয়ে বলল, এই তো বউ কথা বলেছে। আমি জানতাম আমি অভিমান ভাঙানোর মিশনে সফল হবই। তুরা মুখ ভেঙচি কেটে বলল, কচু আপনি নিচে চলেন এবার। রুদ্র আর তুরা দুজনেই নিচে নেমে এলো। বাড়ির সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আগে থেকেই খাবার বেড়ে ঢাকা রাখা ছিল। তুরা আর রুদ্র খেতে বসলো। তুরা কোনো কথা না বলে নিজের মতো খেতে শুরু করলো, কিন্তু রুদ্র চুপচাপ বসে আছে, খাচ্ছে না। তুরা খেয়াল করে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? রুদ্র আবদারের সুরে বলল, খাইয়ে দাও না। তুরা সাথে সাথে উত্তর দিল, পারবো না। নিজে খেতে পারলে খান, নয়তো না খেয়ে বসে থাকেন। কত বড় মানুষ, আমাকে বলে খাইয়ে দিতে, বাচ্চা নাকি? রুদ্র এবার একদম ঠোঁট কাটা জবাব দিল, বাচ্চা না বউ, বাচ্চার বাবা হব। যাই হোক, খাইয়ে দিবা নাকি আমি খেয়ে নেব? তুরা রুদ্রের দৃঢ় কথার মানে না বুঝেই বিরক্তির সুরে বলল, খান, না করেছে কে? কথাটা বলেই তুরা তার নিজের জন্য মাখানো লোকমার ভাত মুখে নিতে যাবে, ঠিক তখনই রুদ্র ছো মেরে তুরার সেই হাতটা নিজের মুখে পুরে নিল এবং ভাতগুলো নিয়ে তৃপ্তি করে চিবোতে লাগলো। তুরা চোখ রাঙিয়ে বলল, কি হলো এটা? আমার হাত থেকে ভাত কেড়ে নিলেন কেন? রুদ্র ভাতটুকু গিলে নিয়ে মুচকি হেসে বলল, বউ যখন শখ করে খাইয়ে দিচ্ছে না, তখন এইভাবেই কেড়ে খেতে হয়। আহ, তোমার হাতের ছোঁয়া লেগে ভাতটা যেন অমৃত হয়ে গেছে। তুরা মুখ ঝামটা দিয়ে বলল, আপনার কি নিজের থালায় ভাতের আকাল পড়েছে? অসভ্যতামি করবেন না একদম।
রুদ্র এবার চেয়ারটা তুরার আরো কাছে টেনে নিয়ে বসলো। তুরার বাম হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিজের থালার ভাতের চেয়ে তোমার লোকমার স্বাদ অনেক বেশি। এখন কি ভালো ভালো নিজ হাতে খাইয়ে দেবে, নাকি আমি বারবার তোমার মুখ থেকে কেটে খাবো? সিদ্ধান্ত তোমার। তুরা কয়েক মুহূর্ত রুদ্রের চোখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই জেদি লোকটার সাথে পারা অসম্ভব, সারাক্ষণ জ্বালিয়ে মারবে তাকে। তুরা আবার এক লোকমা ভাত মেখে রুদ্রের মুখের সামনে ধরল। এ নিন, হাঁ করুন। রুদ্র হা করে খাবারটা মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, আহ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এত স্বাদ কেন বুঝতে পারছি না। রান্নায় জাদু আছে, নাকি বউয়ের হাতে খাচ্ছি বলে স্বাদ লাগছে? অবশ্যই বউয়ের হাতে খাচ্ছি বলে এত স্বাদ লাগছে। তুরা রুদ্রকে খাইয়ে দিতে দিতে বিরক্ত হওয়ার ভান করে বলল। এত কথা কেন বলেন আপনি? রুদ্র বেহেয়ার মতো উত্তর দিল। তোমার সমস্যা হলে কানে তুলো দিয়ে রাখো। তুরা আর কোনো কথা বলল না। সে জানে যত কথা বাড়াবে এই লোকটা ততই আরো বেশি করবে। তুরা চুপচাপ নিজেও খেতে লাগলো আর রুদ্রকেও খাইয়ে দিতে লাগলো। ডাইনিং রুমের নিস্তব্ধতা, শুধু তাদের চিবানোর শব্দ আর রুদ্রের তৃপ্তির হাসি শোনা যাচ্ছিল। খাওয়া শেষে দুজনেই রুমে আসলো। তুরা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। রুমে ফিরে দেখে রুদ্র এরই মধ্যে বিছানায় শুয়ে পড়েছে। সারাদিনের ক্লান্তি যেন ওর চোখ মুখে লেগে আসে। তুরা গিয়ে ওর পাশে চুপচাপ শুতেই রুদ্র এক হাত দিয়ে তুরাকে নিজের বুকের মাঝে টেনে জড়িয়ে ধরল। রুদ্রের সেই উষ্ণ আলিঙ্গনে তুরার সব অভিমান মুহূর্তেই ধুয়ে মুছে গেল। রুদ্র শান্তিতে চোখ বন্ধ করলো। তুরাও রুদ্রের প্রশস্ত বুকে নিজের মুখ গুজে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। এই বুকটাই যেন তার পৃথিবীর সব থেকে নিরাপদ আর সুখের জায়গা। সারাদিনের ঝগড়া, অভিমান আর রাগ সবই যেন এই একটি আলিঙ্গনে বিলীন হয়ে গেল। খানবাড়ি সকাল 7টা। খানবাড়ির সকালটা আজ অন্য এক রঙে সেজেছে। ঘড়িতে তখন সকালটা 7টা বাজলেও বাড়ির প্রতিটি কোণায় কোলাহলে মুখর। চারিদিকে মানুষের ব্যস্ততা, শিশুদের চঞ্চল দৌড়াদৌড়ি আর হাসাহাসিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কারণ আজ আরফার গায়ে হলুদ। সময় যে কতটা দ্রুত ডানায় ভর করে উড়ে যায় তা বাড়ির সবাই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেখতে দেখতে সেই আরফার বিয়ের দিন ঘনিয়ে এলো। বাড়ির পুরুষেরা বাইরের প্যান্ডেল আর গেটের তদারকিতে ব্যস্ত। অন্যদিকে মহিলারা ঘরের ভেতরে নানান আয়োজনে মগ্ন। রুদ্র আর আয়ান নিজেরা দাঁড়িয়ে থেকে ডেকোরেশনের কাজ বুঝিয়ে দিচ্ছে। এদিকে আরফাকে ঘিরে তার সখীরা রুমে বসে মেহেন্দি লাগাতে ব্যস্ত। সবাই ওকে নিয়ে হাসাহাসি আর দুষ্টুমি করছে যে শেষমেশ এই চিরকাল সিঙ্গেল থাকা আরফারও বিয়ে হচ্ছে। আরশি আর শিহাবও চলে এসেছে। আরশি এখন পুরোপুরি সুস্থ, আর এটা সম্ভব হয়েছে একমাত্র শিহাবের জন্য। শিহাব নিজের জীবনের চেয়েও বেশি যত্ন নিয়ে আরশিকে আগলে রেখেছে। তুরা, তিথি আর আরশি তিনজনে মিলে মেহেন্দি লাগাচ্ছে আর একে অপরের সাথে খুনসুটিতে মেতেছে। ঠিক সেই সময় রুদ্র, আয়ান আর শিহাব ক্লান্ত শরীর নিয়ে ওদের রুমে ঢুকলো। প্রচন্ড গরমে আর খাটুনিতে রুদ্রের কপাল বেয়ে ঘাম ঝরছে। রুদ্র রুমে ঢুকেই কোনো দ্বিধা না করে সোজা তুরার পাশে গিয়ে বসলো। তুরা তখন মেহেন্দি দিতে এতটাই মশগুল যে পাশে কে এসেছে খেয়ালই করেনি। রুদ্র একদম বেহেয়ার মতো তুরার কাঁধের ওড়নাটা টেনে নিয়ে নিজের কপালের ঘাম মুছতে শুরু করলো। আয়ান আর শিহাব একদম পাথের মতো স্থির হয়ে রুদ্রের এই কাণ্ড দেখছে। রুমের ভেতরে থাকা অনেক মেয়ে রুদ্রের এই পাগলামি দেখে মুখ টিপে হাসছে। রুদ্র, শিহাব আর আয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে অদ্ভুত এক অবিশ্বাসের সাথে বলল, এভাবে তাকিয়েছিস কেন? আমি নিজের পুরুষত্বে প্রমাণ দিলাম তাই বলে? তুরার হঠাৎ মনে হলো তার ওড়নাটা কেউ টানছে। সে তাকিয়ে দেখে রুদ্র তার ওড়নাটা দিয়ে ঘাম মুছছে, সেটা কুঁচকে ধরে আছে। তুরা অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে? সবার সামনে আপনি আবার ওড়না দিয়ে ঘাম মুছলেন কেন? রুদ্র একদম নির্লিপ্ত ভাবে তুরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বউয়ের ওড়না আমি ব্যবহার করব, তাতে কার কি? ঘাম মোছার জন্য এর চেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না। রুদ্রের কথা শুনে রুমে থাকা সব মেয়ে হাসিতে ফেটে পড়ল। হাসির রোল এমন ভাবে উঠল যে মনে হচ্ছে আরফার গায়ে হলুদের আনন্দ এখনই দ্বিগুণ হয়ে গেছে।
আরশি হাসতে হাসতে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রুদ্রের উদ্দেশ্যে বলল, ভাইয়া তাহলে একটা কাজ করো, এভাবে ওড়না দিয়ে ঘাম মুছার চেয়ে তুরার ওড়নাটা দিয়ে গলায় ঝুলিয়ে রাখো, যখনই ঘাম জমবে সাথে সাথে ওড়না দিয়ে মুছে নেবে। আরশির কথা শুনে হাসির ধুম যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েরা তো হাসতে হাসতে একে অপরের গায়ের উপর গড়িয়ে পড়ছে। রুদ্র আরশির মাথায় হালকা করে একটা চর মেরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুই কি ভাবিস তোর ভাই ভীতু? আমি এটাও করতে পারবো, দেখ তবে। কথাটা বলে রুদ্র কালক্ষেপণ না করে পাশে থাকা অন্য একটা ওড়না হাতে নিল। তারপর মুহূর্তের মধ্যেই তুরার গায়ের ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিয়ে অন্য ওড়নাটা তুরার দিকে ছুড়ে দিল। তুরা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তার সেই ওড়নাটা নিজের গলার সাথে শক্ত করে পেঁচিয়ে দিল। সব মেয়ে হাসতে হাসতে এবার সত্যি সত্যি মেঝের উপর গড়াগড়ি খাওয়ার অবস্থা। তুরা লজ্জায় কুকড়ে গিয়ে মাথা একদম নিচু করে ফেলল। তার মনে হচ্ছে মাটির নিচে যদি কোনো গর্ত থাকতো তবে সেখানেই সে এখন ঢুকে পড়ত। সে ভয়ে আর লজ্জায় কারো দিকে তাকাতেও পারছে না। শিহাব আর আয়ান দুজন একে অপরের দিকে অসহায়ের মতো তাকালো। রুদ্রের এই অসীম সাহসী আর পাগলামি দেখে তারা যেন নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে গেছে। দুজনেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যর্থ প্রেমিকের মতো সোফায় গা এড়িয়ে দিল। শিহাব কপালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, শুধু আমরাই পারলাম না রোদ্রের মতো এমন রোমান্টিক হাজবেন্ড হতে। হতাশ, খুবই হতাশ। আয়ান শিহাবের কথায় সায় দিয়ে করুণ সুরে বলল, ঠিক বলেছো ভাইয়া, আমাদের কপালে মনে হয় আর এমন পুরুষত্বের প্রমাণ দেওয়া হবে না। আমরা তো শুধু দেখেই গেলাম, কাজের কাজ কিছুই করতে পারলাম না। রুদ্র গলা থেকে অন্নাটা একটু ঠিক করে নিয়ে বুক ফুলিয়ে বলল, তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোরা সারা জীবন আমার এইসব ট্যালেন্ট দেখিয়ে যাবে। সাহসিকতা তোদের মধ্যে নেই। রুদ্রের কথা শুনে শিহাব মুহূর্তের মধ্যে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ মুখে তখন জেদ আর চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। শিহাব বুক ফুলিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি বললি? আমাদের সাহস নেই? দাঁড়া, তোর থেকে ডাবল সাহসের প্রমাণ দিচ্ছি এখন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সবাই ভ্রু কুঁচকে কৌতূহল নিয়ে শিহাবের দিকে তাকালো। শিহাব দু হাত কোমরে পেছনে মুঠো করে একদম শান্ত আর ভদ্র ছেলের মতো আরশির দিকে এগোতে লাগলো। আরশি মনে মনে ভাবছে শিহাব এভাবে কেন আসছে, কিন্তু তার ভাবনার মাঝ পথেই শিহাব সো মেরে আরশিকে পাজা কোলে তুলে নিল। আরশির হাতে তখন কাঁচা মেহেদি, তাই সে ভয় তাড়াতাড়ি নিজের দু হাত ছড়িয়ে দিল যাতে শিহাবের পরিষ্কার শার্টের রং না লেগে যায়। রুমের ভেতর থাকা সব মেয়ে এবার হাসতে হাসতে পেটে হাত দিয়ে বসে পড়ল। রুদ্রও হালকা ঠোঁট বাঁকিয়ে হাসল, কারণ শিহাব সত্যি সাহসের প্রমাণ দিয়েছে। আরশির লজ্জায় একদম লাল হয়ে শিহাবের দিকে তাকিয়ে বলল, কি করছেন কি? নামান বলছি, লজ্জা করছে না এভাবে সকলের সামনে আমাকে কোলে নিতে? শিহাব মোটেও দমে গেল না, বরং আরশিকে আরো শক্ত করে কোলে আঁকড়ে ধরে ঘরের মাঝখানে ঘুরতে ঘুরতে বলল, না সুইট হার্ট, তোমাকে নিয়ে সারা বিশ্ব ঘুরলেও আমার লজ্জা লাগবে না। এখানে তো ঘরের মানুষ। মেয়েরা হেসেই চলছে, যেন কেউ তাদের কাতুকুতু দিচ্ছে। আরশির লজ্জায় কথা বলতে না পেরে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। এদিকে আয়ান বুঝলো সে যদি এখন চুপ করে বসে থাকে তবে তার নামের পাশে কাপুরুষের তকমা লেগে যাবে। আয়ান এবার সবার দৃষ্টি আকর্ষণ করতে উঠে দাঁড়িয়ে গলা ঝেড়ে খাকারি দিয়ে বলল, এবার আমার পালা, দেখি কতটা সাহসিকতার প্রমাণ দিতে পারি। আয়ানের মতলব বুঝে তিথি মুহূর্তের মধ্যেই উঠে দৌড় দিতে চাইল, কিন্তু আয়ান তার চেয়েও বেশি চালাক। তিথি পালানোর আগেই আয়ান এক টানে তিথির হাত ধরে নিজের কাছে টেনে আলো। তারপর সবার সামনে তিথির মাথাটা ধরে দু গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলল। সবাই এবার হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার জোগাড়। হাসির চোটে অনেকের চোখে পানি বের হয়ে এসেছে। রুমটা যেন এক আনন্দের সাগরে পরিণত হয়েছে। রুদ্র, শিহাব আর আয়ানের দিকে তাকিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইশারায় সাব্বাসি দিল। রুমের ভেতরে হাসির রোল যেন থামছেই না। একটি মেয়ে হাসতে হাসতেই রুদ্র আর শিহাবের উদ্দেশ্যে বলল, আপনারা যাই বলুন না কেন, এখানে কিন্তু সব থেকে বেশি সাহসিকতার প্রমাণ দিয়েছে আয়ান। সো আয়ানকে নোবেল পুরস্কার দেওয়া দরকার।
শিহাব আয়ানের দিকে তাকিয়ে চোখের ইশারা করে মুচকি হেসে বলল। ছোটরা একটু বেশি পাকনা হয় আর কি, ওর সাহস দেখে তো আমি নিজেই অবাক। রুদ্র এতক্ষণ শান্ত থাকলেও এবার তুরার দিকে আর চোখে একবার তাকালো। তারপর শিহাব আর আয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোদের সাহস আছে মানছে। তো একটা কথা বলি, আমি আমার বউকে যেমন ভালোবাসি তেমন ভয়ও পাই। দেখিস না ও রোনার জন্য কেমন করলো? তোদের মতো কাণ্ড করলে এতক্ষণে আমাকে ঝাঁটাপেটা করতো। বিশেষ করিস না, এই দেখ। কথাটা শেষ করে রুদ্র তুরার দিকে বিদ্যুতের গতিতে এগিয়ে গেল। তুরা কিছু বুঝে ওঠার আগে রুদ্র ঈগলের মতো ছো মেরে তুরার মাথাটা দু হাতে ধরল। তারপর সবার সামনে তুরার ঠোঁটে চট করে একটা চুমু খেয়ে দিল তোর। রুদ্র খুব ভালো করেই জানে এখন যদি সে এখানে এক মুহূর্ত দেরি করে তবে তুরা আজ তাকে মেরেই ফেলবে। তুরা লজ্জায় আর অপমানে একদম নীল হয়ে গেল। সে দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইল। রুমের বাতাস এখন হাসিতে ফেটে পড়ছে। শিহাব আর আয়ান রুদ্রের এই অভাবনীয় কাণ্ড দেখে একে অপরের দিকে তাকালো। তারপর তারা যখন নিজেদের বউ অর্থাৎ আরশি আর তিথির দিকে তাকালো, দেখলো তারা দুজন একদম লাল চোখে তাদের দিকে তাকিয়ে আছে। চাহনি দেখেই বোঝা যাচ্ছে পরবর্তী টার্গেট এখন তারাই। শিহাব আর আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। জীবন বাঁচানোর তাগিদে রুদ্রের পিছু পিছু ওরাও রুম থেকে দিল এক দৌড়। মেয়েরা হাসতে হাসতে নিজেদের সামলাতে পারছে না। তাদের মধ্যে একজন হাসির ধমকে কুকড়ে গিয়ে বলল, ভেবেছিলাম আয়ান হয়তো নোবেল পুরস্কারটা পাবে, কিন্তু সেই পুরস্কারটা তো রুদ্র ভাই এক নিমেষেই কেড়ে নিল। তুরা মেহেদি মাখা হাতগুলো বাতাসে মেলে রেখেই রাগে গজগজ করতে করতে বলল, আসুক ও আজ রুমে। ওর হাড় গোড় যদি আমি আজ আস্ত রাখি তবে আমার নামও তুরা না। আবার মেয়েটা হাসতে হাসতে বলল, তাই তো, রুদ্র ভাই সবাইকে বোকা বানিয়ে একদম শেষ মুহূর্তে ছক্কা মেরে গেল। সন্ধ্যা 7টা। গায়ে হলুদের নগ্ন ঘনিয়ে এসেছে। খানবাড়ির বিশাল মাঠ জুড়ে এলাহি কারবার। চারিদিকে আলো ঝলমলে আলোকসজ্জা, যেন আকাশ থেকে তারারা নেমে এসেছে উঠোনে। বড় বড় বক্সে হলুদের গান বাজছে, আর সেই তালের সাথে পুরো বাড়ি যেন কাঁপছে। এক উৎসব মুখর আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভেতরের রুমে আরফাকে সাজানো হচ্ছে। তোরা, তিথি আর আরশিও গায়ে হলুদ রঙের লেহেঙ্গা পরে সেজেছে। কাঁচা গাঁদা ফুল আর গোলাপের গহনায় তাদের রূপ যেন ফেটে পড়ছে। পার্লারের আন্টি তাদের এমন নিখুঁতভাবে সাজিয়েছে যে চার বোনকে এক একটা জান্নাতের পরী মনে হচ্ছে। তোরা আয়নায় নিজেকে একবার দেখে ভাবলো এই সাজ একা কয়েকটা ছবি তুললে দারুণ হতো। যেই ভাবা সেই কাজ। তুরা তার ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে সামলে ধরে নিজের রুমের দিকে যেতে লাগলো। কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তুরার হাত ধরে কেউ সজোরে টান মারল। তুরা আর্তনাদ করার সুযোগও পেল না। তার আগেই তাকে পাজা করে তুলে নিয়ে সোজা দেওয়ালের সাথে চেপে ধরা হলো। তুরা চমকে উঠে চোখ মেলে দেখলো সামনে রুদ্র দাঁড়িয়ে। রুদ্রকে দেখে তুরা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রুদ্রের পরনে জলপাই রঙের পাঞ্জাবি আর সাদা জিন্স প্যান্ট। গায়ে এখনো তুরার সেই ওড়নাটা স্টাইল করে ঝোলানো, পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গোটানো, আর বাম হাতে দামি এক স্মার্ট ওয়াচ। সযত্নে আঁচড়ানো সিল্কি চুলগুলো কপালে আলতো করে ছুঁয়ে আছে। তুরা এই প্রথম রুদ্রের দিকে একদম বেহেয়ার মতো পলক্ষীনভাবে তাকিয়ে রইল। এদিকে রুদ্রও যে তার দিকে এক ঘোর লাগা নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে তুরার কোনো খেয়ালই নেই। রুদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার মুখে এসে পড়ছে। দুজনের মাঝে কোনো কথাই নেই, শুধু হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন নীরবতা ভেঙে দিচ্ছে। রুদ্র এক হাত দেওয়ালের সাথে ঠেকিয়ে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজকের এই হলুদ পরের দিকে তাকালে কি আর অন্য কিছুর দিকে তাকানো যায়? তুরা রুদ্রের নেশালো চোখের দিকে তাকিয়ে কোনো মতে ঢোক গিলে বলল, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কেউ দেখলে কি ভাববে? ছাড়ুন আমায়। রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আরো গাঢ় স্বরে বলল, কেউ দেখলে দেখুক, আমি আমার বউকে ধরেছি, তাতে কার কি? রুদ্র তুরাকে দেওয়ালের সাথে দু হাতের মাঝে আবদ্ধ করে ফেলল। তুরা রুদ্রের শক্ত বুকের উপর দু হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল,
ছাড়ুন না, আমাকে কয়েকটা ছবি তুলতে হবে। গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো। রুদ্র তুরার কথা শুনে এক চিলতে মুচকি হাসলো। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে তুরাকে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে টেনে নিল। তারপর ফোনটা উঁচিয়ে ধরে আদরে সুরে বলল, স্মাইল দে। তোরা অপ্রস্তুত থাকলেও রুদ্রের কথা ফেলতে পারল না। সে সাথে সাথেই রুদ্রের সাথে তাল মিলিয়ে হাসলো। রুদ্র দেরি না করে কয়েকটা দারুণ ছবি তুলে ফেলল। তারপর আচমকা ফোনটা তুরার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার তুই তোল। বলেই রুদ্র পেছন থেকে তুরাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা ফোনটা একটু উঁচিয়ে ধরে একের পর এক ছবি তুলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই রুদ্র হঠাৎ তুরার গালে গভীর করে একটা চুমু খেলো। তুরা চমকে গেলেও সেই অসাধারণ মুহূর্তটা ফোনের ক্যামেরায় বন্দী হয়ে গেল। রুদ্রের এমন পাগলামি আর তুরার লজ্জা মেশানো হাসির অনেকগুলো স্টাইলিশ ছবি তোলা হয়ে গেল। তুরা গাল লাল করে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার তো ছবি তোলার ছুতো শুধু অসভ্যতামি করার দান্দা। এবার ছাড়ুন তো, লোকে দেখলে কি বলবে? রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফিসফিস করে বলল, লোকে যা বলে বলুক, আমার বউকে আজ এত সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে তোমায় নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যায়। তুরা রুদ্রের ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে করতে বলল, থাক, আর ন্যাকামো করতে হবে না। ছাড়ুন, চলুন এখন নিচে যাই। সবাই বোধহয় আমাদেরই খুঁজছে। রুদ্র তুরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরার কাঁধের ভাঁজে মুখ গুজে দিয়ে নিজের গরম নিঃশ্বাস ফেলে একদম নিচু স্বরে ফিসফিস করে বলল, ও বউ শোনো না, বড্ড বাবাটা শুনতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু বিকাম আ ফাদার। আমি তোমায় আদর দিব, তুমি আমায় একটু বাবু গিফট করবে। রুদ্রের এই অপকটীয় স্বীকারোক্তি আর ঘাড়ের উপর তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া লেগে তুরা থরথর করে কেঁপে উঠল। লজ্জায় তার চোখের পাতা বুজে এলো। সারা শরীরে যেন এক আশ্চর্য শিহরণ বয়ে গেল। রুদ্রের এই গভীর চাওয়ার বিপরীতে তুরা মুখ ফুটে কিছু বলতে পারল না ঠিকই, কিন্তু তার নিজের ভেতরে যে এক সুপ্ত বাসনা খেলা করছে তা সে অস্বীকার করতে পারছে না। তোরা শুধু মনে মনে ভাবলো সে নিজেও তো মা হতে চায়। প্রত্যেকটা নারী তো তার ভালোবাসার মানুষের প্রতিচ্ছবিকে নিজের ভেতরে লালন করার স্বপ্ন দেখে। রুদ্র তুরার নীরবতা অনুভব করে তার চুলের ভাঁজে নিজের নাক ডুবিয়ে আবার বলল, রেডি থাকো বউ, আজ রাতে আমাদের ছোট পৃথিবীটা আনার জন্য, আমাদের ভালোবাসার প্রমাণকে আনার জন্য। কথাটা বলে রুদ্র তুরার গালে শেষবারের মতো একটা আলতো পরশ বুলিয়ে দিল। তারপর তাকে সামনের দিকে ঘুরিয়ে কপালে লম্বা একটা চুমু খেয়ে দ্রুত পায়ে নিচে নেমে চলে গেল। তুরা রুদ্রের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে তখন স্নিগ্ধ এক চিলতে হাসি। তুরা বিড়বিড় করে আপন মনেই বলল, পাগল একটা, বাচ্চাদের মতো আবদার করে খালি। এদিকে বাড়ির বাইরে খোলা মাঠে তিথি একা একাই ছবি তুলতে ব্যস্ত। সে কখনো গাল ফুলিয়ে আবার কখনো জিভ বের করে নানান ঢঙ্গে সেলফি তুলছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কেউ একজন খুব উচ্চস্বরে গেয়ে উঠল, ও রূপসী, মেকআপ লাগেছে বেশি, সেলফিটা তুলে হয়েছে খুশি। আচমকা গানের সুর শুনে তিথি চমকে উঠে পেছনে তাকালো। দেখলো আয়ান বুকে হাত ভাঁজ করে এক বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখেই তিথি রেগে গিয়ে মুখ ভেঙচি কেটে বলল, আমি মোটো মেকআপ শুনি না, বুঝছো? আমার নিজেরই অনেক রূপ আছে। আয়ান এবার পা টিপে টিপে তিথির একদম কাছে চলে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান ঝট করে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আয়ানের এমন হুটহাট আক্রমণে তিথি হকচকিয়ে গেল। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে রহস্যময় গলায় বলল, তাই নাকি? তাহলে তো একটু ভালো করে পরীক্ষা করে দেখতে হয় মেকআপ কতটুকু আর আসল রূপ কতটুকু। তিথি আয়ানের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। সে চারিদিকে তাকাতে তাকাতে বিরক্ত আর ভয় মেশানো কণ্ঠে বলল, আর ছাড়ো, বলছি কি দেখে ফেলবে। আয়ান মোটেও ছাড়ার পাত্র নয়। সে তিথিকে আরো একটু কাছে টেনে নিয়ে তার নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলল, দেখলে দেখুক, আমি আমার বউকে ধরেছি, এতে কার কি। তিথি এবার রাগে আর চরম বিরক্তিতে আয়ানকে সজোরে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল। রাগে তার শরীর কাঁপছে। তিথি একদম তীক্ষ্ণ আর ঝাঁঝালো কণ্ঠে বলল, আয়ান, তোমাকে জাস্ট সহ্য হয় না আমার, ঘৃণা লাগে তোমাকে দেখলে।
আয়ান মোটেও বিচলিত হলো না, সে যেন পাথরের মতো অটল। তিথির ধাক্কা সামলে নিয়ে সে আবার এগিয়ে এলো এবং দ্বিগুণ শক্তিতে তিথির কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। আয়ান তিথির চোখের গভীরে একদম সরাসরি তাকে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, আমি আর একটা বারও বলছি না যে আমাকে তো সহ্য করতে হবে বা ভালোবাসতে হবে। তুই ভালোবাসলেও আমার, আর না বাসলেও আমারই থাকবি। তিথি যেন এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আয়ানের এমন নির্লিপ্ত ভাব তাকে আরো বেশি খেপিয়ে তুলল। সে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে আয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং বুক চিরে আসা তীব্র আর্তনাদ নিয়ে বলল, তোমাকে আমি ঘৃণা করি। শত অবহেলা করার পরেও কেন এত কাছে আসো? লজ্জা করো না তোমার? বেহায়া নষ্ট পুরুষ কোথাকার। আয়ানের চোয়াল যেন এবার মুহূর্তেই শক্ত হয়ে এলো। অপমানের দহন আর ভালোবাসার জেদ মিলে তার দু চোখে তখন আগুনের ফুলকি। সে এবার ঝড়ের গতিতে তিথির কাছে গিয়ে ওর গাল দুটো সজোরে চেপে ধরল। তিথি যন্ত্রণায় কুকড়ে উঠলেও আয়ান ছাড়ল না। আয়ান দাঁতে দাঁত চেপে চরম সত্যটা আজ স্বীকার করে নিয়ে বলল, না, লজ্জা করে না, কারণ তোকে আমি ভালোবাসি। আর আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা। এখানে এক টুকরো লজ্জা নেই। কথাটা বলে আয়ান মুহূর্তেই তিথির গাল ছেড়ে দিল, কিন্তু তাকে দূরে সরিয়ে না দিয়ে আবার খপ করে তিথির কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ফেলল। তিথি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুড়লেও আয়ান আজ যেন কোনো এক আদিম জেদে মগ্ন। আয়ান তিথির চোখের খুব কাছে নিজের চোখ রেখে চরম জেদি গলায় বলল, শুনে রাখ, তুই যদি বিষ হোস তাহলে সেই বিষাক্ত বিষ আমি পান করতেও রাজি। হলুদের সময় বয়ে যাচ্ছে। বরের বাড়ি থেকে মানুষজন হলুদের তথ্য নিয়ে হাজির হয়েছে। বাড়ির উঠোনে সাজানো স্টেজ ঘিরে উৎসবের আমেজ। এর মাঝেই সৃজনী স্থির হয়ে রুদ্রকে খুঁজছে। পুরো বাড়ি খুঁজেও সে রুদ্রের দেখা পাচ্ছে না। আনিকা সৃজনীর কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করার সুরে বলল, অস্থির হোস না তো, ভাইয়া মনে হয় জরুরি কোনো কাজে কোথাও গিয়েছে, এখনই চলে আসবে। সৃজনী আনিকার কথায় মন দিতে পারছে না। তার নজর শুধু বাড়ির মেন গেটের দিকে। তার মনে একটাই প্রশ্ন, রুদ্র কখন আসবে? এদিকে অনুষ্ঠান থেমে নেই। বড় বড় বক্সে গানের তালে তালে পোলাপানদের উড়াধুরা ডান্স শুরু হয়ে গিয়েছে। তুরা, তিথি আর আরশিও সেই খুশিতে গা ভাসিয়ে নাচতে শুরু করলো। ধীরে ধীরে হলুদের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। সৃজনীয় এগিয়ে গেল স্টেজের প্রাঙ্গণে। আরফা স্টেজে বসে আছে আর তার সামনে সব মেয়েরা এক হয়ে একটা নাচের দল তৈরি করলো। মাঝখানে তুরা দাঁড়িয়েছে, তার দু পাশে তিথি, আরশি, সৃজনী, আনিকা, বৃষ্টি সহ আরো অনেক মেয়ে। বক্সের মিউজিক বাজার সাথে সাথেই সবাই ছন্দ মিলিয়ে কোমর দোলাতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই রাজকীয় ভঙ্গিতে রুদ্র এসে হাজির হলো। রুদ্রকে দেখা মাত্রই সৃজনীর নাচের গতি যেন কয়েক গুণ বেড়ে গেল। সে রুদ্রকে দেখানোর জন্যই আরো বেশি খুশিতে কোমর দোলাতে লাগলো, কিন্তু রুদ্র সেদিকে পাত্তাই দিল না। সে দু হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে এক পলক তুরার নাচ দেখতে লাগলো। রুদ্রের সেই নেশালো দৃষ্টি শুধু তুরার উপরেই স্থির। সব মেয়ে এবার দু হাত সামলে উঁচিয়ে গানের তালে তালে একসঙ্গে গেয়ে উঠল, এলো যে এলো খুশি লগন, এলো যে এলো খুশি লগন। আসবে সে তাই লাজে রাঙা মুখ, আসবে সে তাই লাজে রাঙা মুখ। গানটা ঠিক এই জায়গায় তুরা নিজের লেহেঙ্গাটায় হাত দিয়ে ধরে দারুণ একটা চক্কর দিল। তার নাচের মুদ্রায় যেন পূর্ণিমার চাঁদ লুটোপিটি খাচ্ছে। তুরা গলার স্বর উঁচিয়ে গেয়ে উঠল, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। তুরার সুরের সাথে তাল মিলিয়ে এবার সব মেয়ে দু হাত এক করে বৃত্তাকার ভঙ্গিতে নাচতে নাচতে গাইতে লাগলো, বরণ ডালা সাজা উলুতে সাত বাজা, কুন্নি হবে আজ সীমন্তিনী। ফুলেরই মালায় কাজলে আলতায় গুন্নি আমাদের গরবিনী। পুরো পরিবেশটা যেন এক মায়াবী জাদুতে ভরে উঠল। রুদ্রের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল।
সে মুগ্ধ হয়ে দেখছে তার বউ কিভাবে পুরো আসর মাতিয়ে রেখেছে। সৃজনী বারবার রুদ্রের নজর করার চেষ্টা করলেও রুদ্রের পৃথিবীটা যেন তখনও শুধুই তুরাকে কেন্দ্র করে ঘুরছে। পুরো গান আর নাচ শেষ করে সব মেয়ে একে অপরের হাত ধরে গোল হয়ে বৃত্তাকারে ঘুরতে লাগলো। নাচের এনার্জি যেন আকাশ ছোঁয়া, কিন্তু থামার সাথে সাথেই সবাই হাঁপিয়ে উঠল। অনেকেই পেটে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে সাইডে গিয়ে দাঁড়ালো। তোরাও ক্লান্তিতে জোরে জোরে শ্বাস নিতে নিতে স্টেজের ওপরে গিয়ে একদম আরফার পাশে ধপ করে বসলো। তার পিছু পিছু আরশি আর তিথিও যোগ দিল। এদিকে আয়ান আর শিহাব তো পুরোই থ। এতক্ষণ শিহাব আয়ানের কাঁধে হাত দিয়ে হা করে তাদের নাচ দেখছিল। তাদের বউরা যে এত নিখুঁত আর সুন্দর নাচতে পারে এটা তাদের ধারণার বাইরে ছিল। হঠাৎ বক্সে থাকা মাইকে একজন ছেলে বেশ চড়া গলায় ঘোষণা করলো, প্রিয় দর্শক, খানবাড়ির উৎসবে মেয়েরা ইতিমধ্যে মঞ্চ কাঁপিয়ে দিয়েছে। এখন কিন্তু আমাদের ছেলেদের পালা। রেডি তো সবাই? ঘোষণাটা শুনেই রুদ্রের অবস্থা কেরোসিন। সে কোনো মতে একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলল, এখান থেকে কাজ কেটে দিয়ে পারো বুদ্ধিমানের কাজ। রুদ্র পা টিপে টিপে পেছন দিকে সরতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে ছো মেরে রুদ্রের পাঞ্জাবি টেনে ধরল। কি ভাই, পালাচ্ছ নাকি? তা কি করে হয়? আজ না নাচলে তো আমাদের কিন্তু একদম নিস্তার নেই। রুদ্র অসহায় চেহারায় বলল, দেখ ভাই, আমি একদম নাচতে পারি না। তোরা তো জানিস, আমাকে ছেড়ে দে, তোরা নাচ, আমি দর্শক হয়ে তালি দেই। কিন্তু কে শোনে কার কথা? ছেলেটা আরো জোরে চিৎকার দিয়ে ডাকলো, না না, নাচতেই হবে। এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয় তো। মুহূর্তের মধ্যে এক ঝাঁক ছেলে এসে জোর করে রুদ্রকে টেনে হিস্ট্রে স্টেজের সামনে নিয়ে আসলো। সেই সাথে শিহাব আর আয়ানকেও পাকড়াও করা হলো। বেচারা তিন মূর্তি এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আয়ান সুযোগ বুঝে একটা চিপা দিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শিহাব অস্তার লোক। সে চট করে আয়ানের পাঞ্জাবির কলার টেনে ধরে একদম নিজের কাছে নিয়ে এসে বলল, এই যে মিস্টার আয়ান, আমি যেহেতু কুয়াতে পড়েছি, সেই কুয়ায় তোমাকেও থাকতে হবে। আমি থাকতে তুমি একা একা উপরে উঠে যাবে, সেটা ভাবলে কি করে? আয়ান এবার কান্নার মতো মুখ করে করুণ সুরে বলল, ভাই দয়া করো, ছেড়ে দাও। আমি নাচলে মানুষ ভাববে ব্যাং লাফাচ্ছি, এতে আরো বেশি লজ্জা পামো। আর সবচাইতে বড় সমস্যা হলো ভাই, ওইখানে বউ বসে আছে। এমনিতেই সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। এখন যদি আমার এই ব্যাঙের মতো নাচ দেখে ফেলে, তবে তো সারা জীবন আমাকে এটা নিয়ে খেপিয়ে মারবে। প্লিজ ভাই, যেতে দাও। শিহাব ও নাসর বান্দা। সে আয়ানের কলারটা আরো শক্ত করে টেনে ধরে দাঁত বের করে বলল, তুমি ভাবছো আমি খুব বড় ড্যান্সার? আমি নাচতে নামলে মনে হবে কোনো পাগল কুত্তা বউ বউ করে লাফাচ্ছে। সো ভাই, কপালে যা আছে তাই হবে। আমি যেমন পারি তুমিও তেমনি নাচবে, ব্যাস। ছেলেরা সব হুড়মুড় করে স্টেজের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। শিহাব বেশ চালাকি করে রুদ্রকে এক ধাক্কায় সবার সামনে পাঠিয়ে দিল। রুদ্র আপ্রাণ চেষ্টা করছিল পেছনের সারিতে লুকিয়ে পড়ার, কিন্তু আয়ানও আজ ছাড়ার পাত্র নয়। সেও রুদ্রকে পেছন থেকে ধাক্কা দিয়ে একদম মেন পজিশনে দাঁড় করিয়ে দিল। রুদ্র বেচারা এখন একদম খাঁচায় বন্দি বাঘের মতো অবস্থা। সামনে তাকিয়ে দেখলো তুরা, তিথি আর আরশিরা সবাই কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তুরা তো ঠোঁট টিপে হাসছে, যেন রুদ্রের এই অসহায় অবস্থা সে বেশ উপভোগ করছে। পুরো বাড়ি তখন ফেটে পড়ছে উল্লাসে। সব মেয়েরা একসাথে উৎসাহিত হয়ে জোরে জোরে তালি দিতে লাগলো। মেয়েরা তো খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে লাগলো, রৌদ্র ভাই, রকেট। বক্সের মিউজিকটা হঠাৎ ধাম করে বেজে উঠল। খুব ফাস্ট বিটের একটা গান। রুদ্র দু হাত পকেটে পুরে একবার শিহাব আর আয়ানের দিকে তাকালো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির হাতাটা আর একটু গুটিয়ে নিয়ে নিজেকে একটু ঝালিয়ে নিল। তারপর বাক্সের বিটটা যখনই বালো, সে দারুণ ছন্দে কোমর দোলাতে শুরু করলো। তাকে এত নিখুঁত নাচতে দেখে বাকি সব ছেলেই যেন জোশ পেয়ে গেল। সবাই রুদ্রকে কপি করে একই তালে নাচতে লাগলো। মেয়েদের চিৎকারে পুরো প্যান্ডেলে যেন কান পাতা দেয়। এবার সব ছেলে মিলে বক্সের গানের তালে তালে গলা ছেড়ে গেয়ে উঠল, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না,
যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। রুদ্রের গলার তুরার ওড়নাটা স্টাইল করে পেঁচানো ছিল তখনও। নাচের মাঝখানে সে স্টেজে বসা তুরার দিকে সরাসরি তাকিয়ে নিজের গলায় থাকা সেই ওড়নাটা দু প্রান্ত ধরে একটু টান দিয়ে নাচতে শুরু করলো। তুরার চোখের উপর চোখ রেখে রুদ্র গেয়ে উঠল। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না। তুরার বুকটা ধক করে উঠল। রুদ্রের চোখে এই গভীর চাহনি আর নিজের ওড়নাটা ওর গলায় দেখে সে লজ্জায় আর আবেশে যেন জমে গেল। রুদ্র থামল না। সে শিহাব আর আয়ানদের সাথে দু হাত মিলিয়ে দিয়ে বৃত্তাকারে ঘুরতে শুরু করলো। মাটির সাথে পায়ের তাল ঠুকে নাচতে নাচতে সব ছেলেরা আবারও গেয়ে উঠল। দিনে রাইতে মুস্কাল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি মডেলিং করব, টুনি রে দেখা আমার পরাণ জুড়াইব। তোরা একদম অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভেবেছিল রুদ্র হয়তো লোক হাসানো কোনো নাচ দেবে, কিন্তু রুদ্র তো পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। তার প্রতিটি স্টেপ যেন একদম নিখুঁত, একদম পাগল করার মতো। শিহাব আর আয়ান তো রুদ্রের নাচ দেখে পুরোই থ হয়ে গেছে। তারা স্বপ্নেও ভাবেনি গম্ভীর রুদ্রের ভেতরে এমন একজন ডান্সার লুকিয়ে আছে। তারা নিজেরা নাচবে কি রুদ্রকে কপি করতে তাদের হিমশিম অবস্থা। নাচের উত্তাল মুহূর্তে হঠাৎ রুদ্রের শরীরটা পেছনের দিকে এলিয়ে দিল। ছেলেদের উপর একবার ভর দিয়ে নিখুঁত ড্যান্সের আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর গলায় পেঁচানো তুরার সেই ওড়নাটা এক ঝটকায় স্টাইল করে কাঁধের উপর ছুঁড়ে মারল। তার এই ড্যাশিং লুক দেখে উপস্থিত সব মেয়েদের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রুদ্র সরাসরি তুরার চোখের দিকে তাকিয়ে বুক চিরে আসা আবেগ দিয়ে গেয়ে উঠল। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। নাচের বিট এবার আরো তুঙ্গে উঠল। রুদ্রের ড্রেসিং মুভমেন্ট দেখে পুরো উঠোন যেন কাঁপছে। রুদ্র এবার স্টেজের আরো কাছে এগিয়ে গেল, তুরার খুব কাছাকাছি। গলার সেই ওড়নাটা এক হাত দিয়ে সামান্য টেনে অন্য হাত দিয়ে তুরাকে ইশারায় কাছে ডাকল। সারা মাঠে হাজারো শব্দের মাঝে রুদ্রের কণ্ঠ আর ভঙ্গি যেন শুধু তুরার জন্যই গেয়ে উঠল। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না। রুদ্রের এই দূরে না থাকার আকুতি তুরার বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করলো। রুদ্র আবারও সেই একই আকুতি নিয়ে সুর মেলালো। দিনে রাইতে মুস্কাল মারে ফোন করে না। এরপর মিউজিকের তালটা যখন একটু গভীর আর মায়াবী হলো, রুদ্র নিজের বুকের বাঁ পাশে হাত রাখলো। তার চোখে তখন শুধু তুরার প্রতি অগাধ ভালোবাসা আর দখলের নেশা। সে ধীর পায়ে তুরাকে প্রদক্ষিণ করতে করতে গেয়ে উঠল। টুনি স্কুলে যাইব, টুনি মডেলিং করব। সবশেষে রুদ্র, শিহাব আর আয়ান একসাথে হাত ধরাধরি করে এক চক্কর ঘুরে পায়ের কাছ দেখিয়ে ধুলো উড়িয়ে গেয়ে উঠল। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। মিউজিকের বিটটা এবার একটু বেশি পরিবর্তন হয়ে দারুণ একটা রিদমে চলে এলো। রুদ্র যেন এবার আরো বেশি ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠল। সে নাচের মাঝখানে বারবার গলায় ঝুলে থাকা তুরার ওড়নাটা দু হাত দিয়ে ধরে টান দিয়ে স্টাইল করতে লাগলো। তার এই এক একটা ঝটকায় তুরার হৃৎস্পন্দন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। রুদ্র নাচতে নাচতে তুরার চোখের একদম গভীরে তাকিয়ে ধীর স্থির ভাবে গেয়ে উঠল। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না। গানটা এই দরদ ভরা কণ্ঠগুলো রুদ্র যখন বলছিল তখন তার চেহারায় এক অদ্ভুত মায়া খেলা করছিল, কিন্তু এর পরের অংশটুকু আসতেই রুদ্র একদম ভুল পাল্টে ফেলল। সে এক হাত দিয়ে নিজের মাথার চুলগুলো স্টাইল করে পেছনের দিকে টেনে নিল, ঠিক যেন কোনো সিনেমার হিরো। তারপর চোখের এক পলক ফেলে সরাসরি তুরার দিকে তাকিয়ে একটা কিলার চোখ মেরে গেয়ে উঠল। দিনে রাইতে মুস্কাল মারে ফোন করে না। রুদ্র আবারও ওড়নাটা কাঁধের উপর তুলে নিয়ে বুক চেতিয়ে আয়ান আর শিহাবের সাথে গলা মিলিয়ে শেষবারের মতো গেয়ে উঠল। টুনি স্কুলে যাইব,
টুনি মডেলিং করব, টুনি রে দেখা আমার পরাণ জুড়াইব। গান শেষ হওয়ার সাথে সাথে পুরো প্রাঙ্গণ যেন কান ফেটে যাওয়ার মতো চিৎকার আর করতালিতে মেতে উঠল। রুদ্রের এই হিরো এন্ট্রি আর ওড়না নিয়ে এই স্টাইলিশ নাচ সবাইকে পাগল করে দিয়েছে। রুদ্র নিজেও বেশ হাঁপিয়ে উঠেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। সে শিহাবের কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে টেনে নিয়ে একটু দূরে ভিড়ের আড়ালে চলে এলো। রুদ্র লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আর শিহাব নিজের হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে শ্বাস নিতে নিতে অবাক গলায় বলল, ভাই রে ভাই, তুই তো আজ পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছিস। আমি তো জানতাম তুই গম্ভীর মানুষ, কিন্তু তুই যে এভাবে একদম হিরোর মতো ডান্স পারিস তা আমার ধারণার পুরো বাইরে ছিল। তুই তো প্রফেশনাল ডান্সারদের হার বানিয়ে দিয়েছিস রে। রুদ্র একটা রহস্যময় হাসি দিয়ে পাঞ্জাবির হাতাটা ঠিক করতে করতে তুরার দিকে তাকালো। তুরা তখনও স্টেজে বসে লজ্জায় লাল হয়ে আছে। রুদ্র শিহাবকে বলল, সবসময় কি সব প্রতিভা সামনে আনতে হয়? মাঝে মাঝে বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু জমিয়ে রাখতে হয় রে শিহাব। আয়ানও এই ফাঁকে হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে হাজির হলো। সে নিজের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল,